আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজের উপর আমাদের টোটাল 2টা ভিডিও আসবে। সো এটা হচ্ছে প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব ডেন্টাল ক্যারিজটা কী এবং ডেন্টাল ক্যারিজ কোথায় হয় এবং ডেন্টাল ক্যারিজের ক্লাসিফিকেশন এবং ডেন্টাল ক্যারিজের ইটিওলজি। এবং দ্বিতীয় পার্টে আলোচনা করা হবে ডেন্টাল ক্যারিজের মেকানিজম অথবা প্যাথোলজি অথবা এটার প্রিভেনশন অথবা কমপ্লিকেশন। তো এই টপিকগুলো নিয়ে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। তো শুরু করা যাক। ডেন্টাল ক্যারিজ জিনিসটা কি? তো ডেন্টাল ক্যারিজ ইজ এ ইনফেকশিয়াস মাইক্রোবিয়াল ডিজিজ। অর্থাৎ ডেন্টাল ক্যারিজ হচ্ছে একটা ইনফেকশিয়াস মাইক্রোবিয়াল ডিজিজ। তো এই মাইক্রোবিয়াল ডিজিজটা কী করে? মাইক্রোবিয়াল ডিজিজটা দুইটা কাজ করবে। একটা হচ্ছে টুথের যে ইনঅর্গ্যানিক পোর্শনটা আছে সেই টুথের ইনঅর্গ্যানিক পোর্শনের ডিমিনারালাইজেশন ঘটাবে। আরেকটা কাজ করবে সেটা হচ্ছে অর্গ্যানিক যে পোর্শনটা সেটা ডিস্ট্রাকশন করবে। তো এরা মূলত যে কাজটা করে সেটা আমরা জানি যে একটা টুথের ইনঅর্গ্যানিক যে পোর্শনটা সেই পোর্শনে যখন ডিমিনারালাইজেশন হবে তখন সেখানে একটা ক্যাভিটি ফর্মেশন হবে। এই যে ডিমিনারালাইজেশনের জন্য এই যে ক্যাভিটি ফর্মেশনের যে প্রসেস সেটাকে আমরা আলটিমেটলি ডেন্টাল ক্যারিজ নামে বলতেছি। তো ডেন্টাল ক্যারিজ ইজ এ প্রসেস দ্যাট মে টেক প্লেস অন এনি টুথ সার্ফেস ইন দ্য ওরাল ক্যাভিটি where dental plaque is allowed to develop over a period of time। অর্থাৎ ডেন্টাল ক্যারিজ হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসটা হয় টুথের যে কোনো সার্ফেসে। টুথের আমরা জানি টুথের সার্ফেসটা কয়টা। আমাদের টুথের সার্ফেস হচ্ছে অক্লোসাল সার্ফেস, বাক্কাল সার্ফেস, লিঙ্গুয়াল সার্ফেস, প্রক্সিমাল সার্ফেস। তো এই টুথের সার্ফেসগুলোর মধ্যে অক্লোসাল সার্ফেসটা একটু রাফ থাকে। রাফ বলতে এখানে পিট অ্যান্ড ফিশার পাবা। এবং অন্যান্য যে তিনটা সার্ফেস যেটা বাক্কাল, লিঙ্গুয়াল এবং প্রক্সিমাল সেগুলো কম্পারেটিভলি স্মুথ থাকে আর কি। তো আমরা যদি ওভারঅল বলি তাহলে একটা স্মুথ সার্ফেস, রাফ সার্ফেস অর্থাৎ পিট অ্যান্ড ফিশার ওলা একটা সার্ফেস আছে যেটাকে অক্লোসাল সার্ফেস বলতেছি। তো যেটাই হোক না কেন টুথ সার্ফেস যে কোনো টুথ সার্ফেসেই তোমার এই প্রসেসটা হইতে পারে। তো এখন এই ডেন্টাল ক্যারিজটা বোঝার আগে আমাদের এখন একটা জিনিস সম্পর্কে খুব ভালো মতো ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে প্ল্যাক জিনিসটা কি। তো ডেন্টাল প্ল্যাকটা হচ্ছে আনক্যালসিফাইড হোয়াইটিশ সফট অ্যাকুমুলেশন অফ ব্যাকটেরিয়া। অর্থাৎ প্ল্যাক আর কিছুই না, প্ল্যাক হচ্ছে কিছু ব্যাকটেরিয়া যেটাকে আমরা ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া বলি অথবা মাইক্রো অর্গানিজম বলি। তো অনেকগুলো ব্যাকটেরিয়ার একটা সফট অ্যাকুমুলেশন, ঠিক আছে। তো এই প্ল্যাক ফর্মেশনটা একটা ন্যাচারাল প্রসেস। তো প্ল্যাকটাকে আমরা একটা বায়োফিল্ম বলতে পারি। তো বায়োফিল্মটা বেসিক্যালি কি? বায়োফিল্মটা হচ্ছে একটা থিন একটা লেয়ার থাকবে, যে লেয়ারটা গঠিত হবে তোমার মাইক্রো অর্গানিজম অথবা ব্যাকটেরিয়া দ্বারা, যেটা অ্যাটাচ থাকবে টুথ সার্ফেসের সাথে। অর্থাৎ প্ল্যাক ইজ অ্যান এক্সাম্পল অফ বায়োফিল্ম হুইচ মিনস it is not a haphazard collection of bacteria but a community of microorganisms attached to a surface। অর্থাৎ এই যে কমিউনিটি, এই যে একটা ব্যাকটেরিয়াল কমিউনিটি অথবা মাইক্রো অর্গানিজমের কমিউনিটি, এটার বেসিক্যালি তোমার মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। অর্থাৎ এই যে বায়োফিল্মের অধীনে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মেটাবলিজম ঘটায়। কিসের মেটাবলিজম ঘটায়? সে ঘটায় হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেটের। অর্থাৎ ডায়েটারি কার্বোহাইড্রেটের যদি উদাহরণ বলতে চাই তাহলে সুগার, যেমন ধরো সুক্রোজ অথবা গ্লুকোজ। এই সুক্রোজ বা গ্লুকোজকে এরা ফার্মেন্টেশন ঘটাবে। ফার্মেন্টেশন ঘটাইলেই তারা কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে, মূলত ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো এই যে আমরা জানি যে কোনো অ্যাসিড কী করবে? পিএইচটাকে কমায় দিবে। অর্থাৎ এই যে অ্যাসিডটা প্রডিউস হলো সেই অ্যাসিডটা তোমার পিএইচটাকে কমায় দেয়। অর্থাৎ কজিং দ্য প্ল্যাক পিএইচ টু ফল টু বিলো 5 উইদিন 1 to 3 minutes। এই যে কন্টিনিউয়াসলি রিপিটেড ফলস ইন পিএইচ ইন টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার এই পিএইচের যে ফল, কন্টিনিউয়াসলি পিএইচ যে কমে যাওয়া, এটা আসলে আলটিমেটলি টুথ সার্ফেসের ডিমিনারালাইজেশন ঘটায়। অর্থাৎ এই ডিমিনারালাইজেশনের ফলে আলটিমেটলি কী ফর্মেশন হবে? ক্যাভিটি ফর্মেশন হবে, যেখানে আমরা ক্যারিজ দেখব। সো আমরা ওভারঅল যদি বলি তাহলে পোর ওরাল হেলথের কারণে হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে। তোমার যে টুথের যে সারফেস সেই সারফেসটা হইতে পারে যে কোনো সারফেস, অক্লুসাল সারফেস, বাক্কাল, লিঙ্গুয়াল, প্রক্সিমাল, যে কোনো সারফেসে যখন তোমার মাইক্রো অর্গানিজমগুলা অ্যাটাচ থাকবে এবং এই সেই মাইক্রো অর্গানিজমগুলো অথবা ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে ফার্মেন্টেশন ঘটাবে ডায়েটারি কার্বোহাইড্রেটকে। এর ফলে তারা
অ্যাসিড প্রডিউস করবে, আর অ্যাসিড প্রডিউসের ফলে তোমার পিএইচটা কমে যাবে, আর এই পিএইচ কমে যাওয়ার ফলেই তোমার ডিমিনারালাইজেশন হবে টুথ সারফেসের। এখন আমাদের মুখগহ্বরে যে স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, সেই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমরা স্যালাইভার সিক্রেশন হয়। আমরা জানি যে স্যালাইভার একটা বাফারিং ক্যাপাসিটি আছে, অর্থাৎ স্যালাইভার মধ্যে বাইকার্বনেট আয়ন আছে। তো এই বাফারিং ক্যাপাসিটি বা বাইকার্বনেট আয়ন থাকার ফলে এরা কি করে, পিএইচটাকে বাড়ায় দিতে পারে, অর্থাৎ পিএইচটাকে আবার নর্মালাইজ করে দিতে পারে। এই যে স্যালাইভা কর্তৃক পিএইচের যে নর্মালাইজেশন হইতেছে, এর ফলে তোমার যে ডিমিনারালাইজ হওয়া যে টুথ সারফেস সেটা আবার রিমিনারালাইজেশন হইতেছে। অর্থাৎ এখানে আমরা দুইটা প্রসিডিওর খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি, একটা ডিমিনারালাইজেশন আর একটা রিমিনারালাইজেশন। অর্থাৎ এই দুইটা প্রসেস কিন্তু সাইমালটেনিয়াসলি চলতে থাকে আমাদের ওরাল ক্যাভিটির ভেতর, অর্থাৎ টুথ সারফেসে। এখন ধরো কোনো কারণে তোমার মুখগহ্বরের স্যালাইভারি সিক্রেশন কমে গেল, অর্থাৎ লেস ফ্লো অফ স্যালাইভা, যেটাকে আমরা জ্যারোস্টোমিয়া বলি, অথবা স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংশন, এইসবের কারণে যখন স্যালাইভারি সিক্রেশন কমে যাবে, অথবা পোর ওরাল হেলথের কারণে তোমার বেশি বেশি যখন ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হবে, তখন যত বেশি ব্যাকটেরিয়া তত বেশি ফার্মেন্টেশন, তত বেশি অ্যাসিড প্রডিউস হবে, তত বেশি পিএইচ ফল করবে। আবার বিপরীতে স্যালাইভার সিক্রেশনও কম, তো আলটিমেটলি কী হইতেছে, পিএইচ কিন্তু কন্টিনিউয়াসলি ফল করতেছে, অর্থাৎ এর ফলে কিন্তু কন্টিনিউয়াসলি ডিমিনারালাইজেশন হইতেছে, বেশি বেশি ক্যাভিটি ফর্মেশন হইতেছে, বেশি বেশি ক্যারিস ফর্মেশন হবে। তো এই তো গেল টোটাল বিষয়টা। তো ওভারঅল যদি আমি এখন সুন্দর মতো যদি বলা যায়, সেটা হচ্ছে যে ডেন্টাল ক্যারিসটা কি, ডেন্টাল ক্যারিস হচ্ছে একটা ইনফেকশিয়াস মাইক্রোভিয়াল ডিজিজ, অর্থাৎ এই ডেন্টাল ক্যারিসটা হবে তোমার ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া অথবা মাইক্রোভিয়া ধারা। তো এই ডিজিজে কি হয়, ডিজিজে টুথের যে ইনঅর্গানিক পোর্শন আছে, সেই ইনঅর্গানিক পোর্শনে ডিমিনারালাইজেশন ঘটে, এবং এর ফলে তোমার যে অর্গানিক পোর্শন যেমন পাল্প হতে পারে, সেই যে অর্গানিক পোর্শনটা সেটা ডিস্ট্রাকশন হয়, এবং আলটিমেটলি সেটাতে কী ফর্মেশন হবে, ক্যাভিটি ফর্মেশন হবে। তো এখন প্রশ্ন হচ্ছে ক্যারিসটা আমার কোথায় হয়। তো ক্যারিসটা হয় কিছু সাইট আছে। আমরা অলরেডি জানি যে আমাদের টুথের অনেকগুলো পার্ট আছে। যদি আমরা বাইরে থেকে ভেতরের দিকে আসি, যে উপরে যে একটা হার্ড স্ট্রাকচার থাকে, যেটাকে অ্যানামেল, পরবর্তীতে ডেন্টিন অ্যান্ড দেন পাল্প, আর রুটটাকে কভারিং করে থাকে সিমেন্টাম। তো এই যে অ্যানামেলটা, যেটা আলটিমেটলি ক্রাউনটা ফর্মেশন করে, তো এই অ্যানামেল ধারা তৈরি যে ক্রাউন, সেখানে আমরা সার্ফেস দেখি অনেকগুলো। সেটা হচ্ছে একটা, এর মধ্যে অন্যতম একটা সার্ফেস হচ্ছে অক্লুসাল সার্ফেস। তো এই অক্লুসাল সার্ফেসে কী থাকে, পিট অ্যান্ড ফিশার থাকে। তো এই পিট অ্যান্ড ফিশারে কী হতে পারে, পিট অ্যান্ড ফিশারে তোমার প্ল্যাক ফর্মেশন হতে পারে, ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হতে পারে, ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন থেকে আলটিমেটলি ক্যারিস ফর্মেশন হবে, যেটা আমরা পিকচারে খুব সুন্দর মতোই দেখতেছি, যে পিট অ্যান্ড ফিশারের মধ্যে অনেকটা কালো কালো হয়ে গেছে, তাই না? এরপরে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অ্যানামেলের যে অক্লুসাল সার্ফেস বাদেও অন্যান্য স্মুথ সার্ফেস আছে, যেমন বাক্কাল সার্ফেস, লিঙ্গুয়াল সার্ফেস, প্রক্সিমাল সার্ফেস। তো ওগুলাতেও কিন্তু তোমার ক্যারিস ফর্মেশন হতে পারে। সেই স্মুথ সার্ফেসের যেটা সার্ভাইকাল টু দ্য কন্ট্যাক্ট পয়েন্ট, অর্থাৎ এই যে স্মুথ সার্ফেস, অর্থাৎ এই যে এখানে একটা জিনিস বোঝা উচিত, যে সার্ভাইকাল মার্জিন বা সার্ভাইকাল পয়েন্ট, এই সার্ভাইকাল মার্জিন জিনিসটা কি টুথের। সার্ভাইকাল মার্জিন হচ্ছে একটা বাউন্ডারি, কিসের মধ্যকার বাউন্ডারি, দ্য বাউন্ডারি বিটুইন দ্য অ্যানামেল অ্যান্ড সিমেন্টাম। অ্যান্ড আমরা জানি যে অ্যানামেল কী করে, অ্যানামেল ক্রাউনকে কভারিং করে, সিমেন্টাম কী করে, রুটকে কভারিং করে। অর্থাৎ অ্যানামেল এবং সিমেন্টাম এই দুইটার মাঝখানে যে বাউন্ডারি, সেটাকে আমরা সার্ভাইকাল মার্জিন বলতে পারি। অর্থাৎ সার্ভাইকাল মার্জিনের পর থেকেই কিন্তু তোমার রুটটা শুরু হয়, সিমেন্টাম দ্বারা কভারিং, এর উপরে থাকে তোমার গাম টিস্যু। অর্থাৎ এই যে সার্ভাইকাল মার্জিন, সেই সার্ভাইকাল মার্জিনেও কিন্তু কী হতে পারে, ক্যারিস ফর্মেশন হতে পারে। কিছু কিছু পেশেন্ট আছে যাদের পেরিওডন্টাল ডিজিজ থাকে, এর ফলে কিন্তু তাদের জিঞ্জাইভাল রেসেশন হয়। এখন ভাইয়া, জিঞ্জাইভাল রেসেশন মানে কি? জিঞ্জাইভাল রেসেশন হচ্ছে জিঞ্জাইভা অথবা গাম টিস্যুটা যখন টুথ সারফেস থেকে পুলড অ্যাওয়ে, অর্থাৎ একটু সরে গেলে কি হয়, যে তোমার যে রুটটা, সেটা কিন্তু আগে কাভারিং ছিল, সেই রুটটা কিন্তু এক্সপোজড হয়ে যাবে। যে এই যে এক্সপোজড রুট সারফেস, সেখানে কিন্তু ক্যারিস হতে পারে। যেমন ধরো আমরা এখানে নিচে একটা পিকচার আছে, সেই পিকচারে খুব সুন্দর মতো দেখতে পারি যে এখানে একটা জিঞ্জাইভাল রেসেশন, অর্থাৎ জিঞ্জাইভাটা কিন্তু আমাদের এখানে যে গাম টিস্যুটা, সেটা কিন্তু টুথটাকে কাভারিং করে রাখছিল এতক্ষণ, তাই না? টুথটাকে কাভারিং করে রাখছিল, বাট এখন কিন্তু সেটা এক্সপোজড হয়ে গেছে। তো এক্সপোজড হওয়ার কারণে কিন্তু এই যে এক্সপোজড রুট সারফেসে তোমার কী হতে পারে, ক্যারিস ফর্মেশন হতে পারে। এখানে যে ক্যারিসটা দেখাচ্ছে, সেখানে কিন্তু সার্ভাইকাল মার্জিনেও কিন্তু কি ক্যারিস হয়ে গেছে, এটা কিন্তু এক্সপোজড রুটের মধ্যেও হবে। তো এটাই হচ্ছে কথা। এরপরে আমরা আরও কিছু কিছু জায়গায় হতে পারে, যেমন ধরো কোনো রেস্টোরেশনের মার্জিনে হতে পারে,
রেস্টোরেশন বলতে আমরা কি বুঝি? ডেন্টাল রেস্টোরেশন বলতে বুঝি আমরা ফিলিং হতে পারে, সেটা আরসির হতে পারে, কোনো একটা ডেঞ্চার হতে পারে, ব্রিজ হতে পারে, সেটা মার্জিনে হবে, অথবা টুথ সারফেস অ্যাডজাসেন্ট টু ডেঞ্চার আর ব্রিজ, অর্থাৎ এই যে ডেঞ্চার অথবা ব্রিজের সাথে লাগানো যে টুথ সারফেস, সেটা কিন্তু একটা ক্লিন করতে একটু ডিফিকাল্ট, সেখানে তো খুব সহজে ক্লিন করা যায় না। তো এখানে যখন তুমি ক্লিন করতে পারবে না, ক্লিনিং প্রসেসটা যখন ডিফিকাল্ট হবে, তখন সেখানে কিন্তু ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন বাড়তে থাকবে। তো সেখানে একটা সময় ব্যাকটেরিয়াল প্ল্যাক, ডেন্টাল প্ল্যাক, দেন ক্যাভিটি ফর্মেশন হবে। তো এ তো গেল আমাদের টোটাল ডেন্টাল ক্যারিজ আপনি কোথায় কোথায় পাবা। তো ডেন্টাল ক্যারিজ মূলত আমরা টুথের যে কোনো সারফেসে আমরা হইতে পারে, সেটা হইতে পারে অক্লোজাল সারফেসে, স্মুথ সারফেসে, সার্ভাইকাল মার্জিনে, অথবা সেটা হইতে পারে এক্সপোজড রুট সারফেসে, হইতে পারে সেটা তোমার রেস্টোরেশনের মার্জিনে, হইতে পারে সেটা টুথ সারফেস যেটা কিনা ডেঞ্চার অথবা ব্রিজ ওয়ার্কের সাথে লাগানো, সেসব জায়গাও কিন্তু হতে পারে। অর্থাৎ আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছি যে যখন পোর ওরাল হেলথের কারণে যখন তোমার ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন যেসব জায়গায় বেশি বেশি হয়, সেসব জায়গায় আসলে ক্যারিজ হওয়ার পসিবিলিটিটা বেশি। তো আমরা এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেন্টাল ক্যারিজ। তো ডেন্টাল ক্যারিজকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথমত বেসড অন ডেপথ অফ ক্যারিজ, অর্থাৎ ক্যারিজটা কতটুকু ইনভলভ করতে পারছে, যেমন ক্যারিজ সুপারফিশিয়ালিস, অথবা ক্যারিজ মিডিয়াস, অথবা ডিপ ক্যারিজ। অর্থাৎ ক্যারিজটা শুরু হয় কিন্তু আলটিমেটলি যে উপরে যে ক্রাউন পোর্শন অর্থাৎ অ্যানামেল থেকে শুরু হয়, সেটা একটা সময় সেটা ইনভলভ করে ডেন্টিন থেকে সেটা একটা সময় ডিপে চলে যাবে, একটা পাল্পে চলে যাবে, সেটা কিন্তু রুট পর্যায়ে চলে যেতে পারে। তো আরেকটা হচ্ছে বেসড অন মরফোলজি বলতে আমরা টুথের অনেকগুলো সারফেস পড়ছি, তাই না? অক্লোজাল সারফেস, বাক্কাল, লিঙ্গুয়াল, প্রক্সিমাল, এখানে সুন্দর মতো লেখা আছে। তো পিট অ্যান্ড ফিশার ক্যারিজ, যেটা অক্লোজাল সারফেসে থাকে যে পিট অ্যান্ড ফিশার, সেখানে যদি তোমার ক্যারিজ হয় তখন সেটাকে আমরা পিট অ্যান্ড ফিশার ক্যারিজ বলতেছি, যেটা একটু আগে আমরা একটা পিকচারে দেখছি। আরেকটা হচ্ছে স্মুথ সারফেস ক্যারিজ, যেমন বাক্কাল, লিঙ্গুয়াল সারফেস ক্যারিজ অথবা প্রক্সিমাল সারফেস ক্যারিজ। ওকে, এরপরে আমরা আরেকটাভাবে এটা ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে বেসড অন সিভিয়ারিটি অর প্রোগ্রেশন। তো সিভিয়ারিটি অফ প্রোগ্রেশনের উপর ভিত্তি করে আমরা প্রথম যে ক্লাসিফাইটা করি সেটা হচ্ছে র্যাম্পেন্ট ক্যারিজ। বা র্যাম্পেন্ট ক্যারিজটা মানে কি? র্যাম্পেন্ট ক্যারিজটা হচ্ছে খুব সাডেনলি এটা হবে এই ক্যারিজটা, এবং খুব দ্রুত ইনভলভ করে ফেলবে ক্যারিজটা, ঠিক আছে? দ্রুত এটা পাল্পকে ইনভলভ করে ফেলতে পারবে। তো এই র্যাম্পেন্ট ক্যারিজটা তোমার বেসিক্যালি সেসব টিতেই হয় যেসব টিত কিন্তু সচরাচর তোমার ক্যারিজ হওয়ার কথা না। অর্থাৎ ইট ইউজুয়ালি এফেক্টস দ্য টিথ which are least prone to caries such as upper anterior teeth. It seen in all ages, অর্থাৎ এটা যে কোনো বয়সে হইতে পারে। তো র্যাম্পেন্ট ক্যারিজ হচ্ছে যেটা সাডেনলি অ্যাপিয়ার করে এবং খুব র্যাপিডলি ছড়ায়, এবং এটা খুব দ্রুত ইনভলভ করে ফেলতে পারবে পাল্পকে, এবং এটা কিন্তু সেসব টুতেই হয় যেসব টুথটা তোমার লেস প্রোন টু ক্যারিজ, যেমন অ্যান্টেরিয়র টিথ। এরপরে আমরা আরেকটা ক্যারিজের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে নার্সিং ক্যারিজ, যেটাকে আমরা আরেক নামে রাখতে পারি আর্লি চাইল্ডহুড ক্যারিজ। তো আর্লি চাইল্ডহুড ক্যারিজ বা নার্সিং ক্যারিজ, এটা তুমি বুঝতেই পারতেছো পিকচার দেখে। তো এটা হইতে পারে যে আপার টিথ ডিকে। তো আরেকটা তৃতীয় নম্বর যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে রেডিয়েশন ক্যারিজ। বা রেডিয়েশন ক্যারিজটা নামটা শুনলে বোঝা যাইতেছে যে আসলে এখানে কী বুঝাইতে যাইতেছে। তো আমরা জানি যে রেডিওথেরাপি দেওয়া হয়, তাই না, ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে। তো কোনো একটা পেশেন্টের যদি হেড অ্যান্ড নেক ক্যান্সারের ফলে তোমার রেডিওথেরাপি দেওয়া হয়, তখন কিন্তু তোমার ডেন্টাল কমপ্লিকেশন হিসেবে রেডিয়েশন ক্যারিজ কিন্তু হইতে পারে। যেমন এখানে পিকচারে সুন্দর মতো দেখা যাইতেছে যে রেডিয়েশন ক্যারিজটা কী। তো রেডিয়েশন ক্যারিজ, ভাই এখন প্রশ্ন হচ্ছে রেডিয়েশন বা রেডিওথেরাপির ফলে আমরা কেন ক্যারিজ হয় বা ডেন্টাল কমপ্লিকেশন কেন হয়? ডেন্টাল কমপ্লিকেশন হয় রেডিয়েশনের ফলে। তোমার যেসব পেশেন্টরা তোমার হেড অ্যান্ড নেক ক্যান্সারের ফলে তোমার রেডিওথেরাপি নেয়, তাদের ক্ষেত্রে দেখা গেছে জ্যারোস্টোমিয়া ডেভেলপ করে তোমার স্যালাইভাল ফ্লো কমে যাবে, অথবা স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংশন হয়ে যায়। তো এগুলোর ফলে কিন্তু এর পাশাপাশি কিন্তু ডেন্টাল হার্ট টিস্যুকেও কিন্তু ডিমিনারাইজেশন করে ফেলবে। আর আমরা এই শুরুতেই কিন্তু বুঝে ফেলছিলাম যে আসলে যখন জ্যারোস্টোমিয়া বা স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংশন হবে, স্যালাইভারি সিক্রেশন কমে যাবে, অর্থাৎ পিএইচডি কিন্তু নর্মালাইজেশন হইতেছে না, রিমিনারাইজেশন হইতেছে না, কন্টিনিউয়াসলি ডিমিনারাইজেশন হইতেছে। তো এর ফলে কিন্তু আলটিমেটলি ক্যারিজ ফর্মেশন হবে। তো এই জন্যই মূলত এইটা কারণ যে রেডিয়েশনের ফলেও কিন্তু আমরা রেডিয়েশন ক্যারিজ হতে পারে রেডিওথেরাপির ফলে। আরেকটা হচ্ছে বেসড অন পার্ট অফ টুথ স্ট্রাকচার ইনভলভড,
অর্থাৎ টুথ স্ট্রাকচারে কী কী পার্ট ইনভলভ হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা ক্যারিসকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এনামেল ক্যারিস, ডেন্টিনাল ক্যারিস, সিমেন্টাল ক্যারিস। এরপরে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাক্টিভিটির ওপর। প্রথমটা যেটা সেটা হচ্ছে প্রাইমারি ক্যারিস। প্রাইমারি ক্যারিস মানে কি, একটা টুথ সারফেসে যখন ইনিশিয়াল অ্যাটাক হয়, অর্থাৎ ইনিশিয়াল অ্যাটাক বলতে এটা আসলে সর্বপ্রথম ধরো একটা টুথ সারফেস সেটা একদম হেলদি ছিল, পরবর্তীতে এটা প্রথমবারের মতো যখন ক্যারিস ফর্মেশন হবে তখন সেটাকে আমরা বলতেছি প্রাইমারি ক্যারিস। আর যখন সেকেন্ডারি ক্যারিস বা রিকারেন্ট ক্যারিস মানে কি, যখন এই যে প্রাইমারি ক্যারিসটা ট্রিটমেন্ট করব, সেটা বিভিন্নভাবে ট্রিটমেন্ট করতে পারি, তো আলটিমেটলি যখন ট্রিটমেন্ট করার পর সেটা কিন্তু এখন প্রিভেন্ট হয়ে যাওয়ার কথা প্রাইমারি ক্যারিসটা। তো এই প্রাইমারি ক্যারিসটা প্রিভেন্ট হয়ে গেছে, বাট পরবর্তীতে এই যে ট্রিটমেন্টের পর যখন প্রাইমারি ক্যারিসের পরেও যখন আমরা আবারও ক্যারিস তোমার যে রেস্টোরেশন, আমরা জানি যে দেখো, যখন তুমি প্রাইমারি ক্যারিসটা হয়েছিল তখন তুমি ডেন্টাল রেস্টোরেশনের মাধ্যমে সেটার একটা ট্রিটমেন্ট দিয়েছিলা। তো এই রেস্টোরেশনের এজে অথবা রেস্টোরেশনের আন্ডারে অথবা নিচে এর পাশাপাশি এরিয়াতে যখন আবারও ক্যারিস ফর্মেশন হবে তখন সেটাকে আমরা সেকেন্ডারি ক্যারিস বা রিকারেন্ট ক্যারিস বলতেছি। অর্থাৎ প্রাইমারি ক্যারিসের ট্রিটমেন্টের পর আবার যে ক্যারিসটা অ্যাপিয়ার করে তাকে আমরা সেকেন্ডারি ক্যারিস বা রিকারেন্ট ক্যারিস বলতেছি। আরেকটা ক্যারিস হচ্ছে রেসিডুয়াল ক্যারিস। রেসিডুয়াল ক্যারিস মানে হচ্ছে আমরা টুথের বিভিন্ন পারপাসে অর্থাৎ ট্রিটমেন্ট পারপাসে আমরা ক্যাভিটি প্রিপারেশন করি। যখন তোমরা আরসিটি পড়বা তখন তোমরা বুঝতে পারবা যে ক্যাভিটি কীভাবে প্রিপারেশন করা হয়। তো এই যে ক্যাভিটি প্রিপারেশন যখন তুমি কমপ্লিট করবা, সেই ক্যাভিটি প্রিপারেশনের ভেতরে যখন কোনো একটা ক্যারিস রয়ে যায় তখন সেটাকে আমরা রেসিডুয়াল ক্যারিস বলি। আর এটা হচ্ছে অ্যারেস্টেড ক্যারিস। অ্যারেস্টেড ক্যারিস হচ্ছে যখন কোনো একটা ক্যারিস তোমার ক্যাভিটির মধ্যে লিমিটেড থাকে। হোয়েন ক্যাভিটি ইজ লিমিটেড only to enamel surface or dentine surface, these are called arrested caries। অর্থাৎ যখন কোনো একটা ক্যাভিটি ফর্মেশন যখন কোনো একটা এনামেল সারফেস অথবা ডেন্টিন সারফেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা ছড়াবে না, সেটা ধরো পাল্পের দিকে যাইতেছে না অথবা আরও ডিপে যেতেছে না, শুধুমাত্র অ্যানামেল সারফেসে আছে অথবা শুধুমাত্র ডেন্টিন সারফেস পর্যন্ত আছে, ইনভলভ করছে, তখন সেটাকে অ্যারেস্টেড ক্যারিস বলতেছি। অর্থাৎ প্রাইমারি ক্যারিস হচ্ছে প্রথম যে ক্যারিসটা হয়, প্রথম যে ইনিশিয়াল অ্যাটাকটা, সেটাকে আমরা প্রাইমারি ক্যারিস বলি। প্রাইমারি ক্যারিসের ট্রিটমেন্টের পর সেই রেস্টোরেশনের আশেপাশে অথবা প্রাইমারি ক্যারিসের ট্রিটমেন্টের পর যে ক্যারিসটা অ্যাপিয়ার হয় তাকে আমরা রিকারেন্ট বা সেকেন্ডারি ক্যারিস বলি। এবং কোনো একটা কমপ্লিট ক্যাভিটি প্রিপারেশনের ভেতরে যখন ক্যারিস থাকে তখন সেটাকে রেসিডুয়াল ক্যারিস বলি। আর যখন যে ক্যারিসটা কোনো একটা স্পেসিফিক যেমন অ্যানিমাল সারফেস অথবা ডেন্টিন সারফেস সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন তাকে বলা হয় অ্যারেস্টেড ক্যারিস। অ্যাকর্ডিং টু এজ প্যাটার্ন, এটার উপর ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে নার্সিং বোতল ক্যারিস, আমরা একটু আগেই পিকচারে দেখছিলাম নার্সিং বোতল ক্যারিস কী জিনিস, অ্যাডোলেসেন্ট ক্যারিস, জেরিয়াট্রিক ক্যারিস। তো এরপরে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইটিওলজি ফ্যাক্টর রেসপন্সিবল ফর কজিং ডেন্টাল ক্যারিস। অর্থাৎ ডেন্টাল ক্যারিসের জন্য কী কী ফ্যাক্টর বা কী কী কারণ দায়ী। প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে ডেন্টাল প্ল্যাক। আমরা জানি যে প্ল্যাক ফর্মেশন থেকে আলটিমেটলি ক্যারিস ফর্মেশন হইতেছে অর্থাৎ ক্যাভিটি ফর্মেশন হইতেছে। তো সবার প্রথমে একটা টুথ যখন হেলদি ছিল, পরবর্তীতে সেটা নানান কারণ হতে পারে, সেটা উপর ওরাল হেলথের কারণে টুথের সারফেসে যখন ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন করতেছে তখন সেখানে একটা বায়োফিল্ম অর্থাৎ একটা ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হইতেছে। অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া আছে, মাইক্রো অর্গানিজম আছে, ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া আছে। তো এই ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে তোমার পিএইচ ফর্মেশনের মাধ্যমে ডিমিনারালাইজেশন ঘটায়, আলটিমেটলি সেখানে ক্যাভিটি ফর্মেশন হয়। এই যে টোটাল প্রসেসটা সেটাকে আমরা ডেন্টাল ক্যারিস বলি। তো ক্যারিস ফর্মেশন হয় মূলত ডেন্টাল প্ল্যাক থেকেই আর কি, ব্যাকটেরিয়াল প্ল্যাক থেকেই। তো এর পাশাপাশি আমরা আরেকটা কজ জানতে পারবো, সেটা হচ্ছে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো কী কী? স্ট্রেপ্টোককাস মিউট্যান্স, স্ট্রেপ্টোককাস স্যালিভারিয়াস অ্যান্ড ল্যাক্টোব্যাসিলাস। তো এগুলো কিন্তু ক্যারিস ফর্মেশনের জন্য দায়ী। আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট, অর্থাৎ স্ট্রেপ্টোককাস মিউট্যান্স প্রডিউস ডেক্সট্রেন ফ্রম ডায়েটারি কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্রম ল্যাকটিক অ্যাসিড হুইচ রেসপন্সিবল ফর ক্যারিস ফর্মেশন। আমরা এটা কিন্তু শুরুতেই বলে ফেলছি যে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো তোমার যে ডেক্সট্রেন সেটা ডায়েটারি কার্বোহাইড্রেট থেকে কিন্তু ডেক্সট্রেন অথবা গ্লুকান প্রডিউস করবে। আমরা নেক্সট ক্লাসে নেক্সট পার্টটাতে যখন আমরা মেকানিজম অথবা প্যাথোলজি বুঝাবো তখন তুমি এই লাইনটা খুব ভালো মতোই বুঝতে পারবা যে আসলে কী বলছে। যখন মূলত এই ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো তোমার ডায়েটারি যে কার্বোহাইড্রেট যেমন সুগার, সুক্রোজ বা তোমার যে গ্লুকোজ সেগুলো থেকে কিন্তু গ্লুকান ফর্মেশন করে। তো গ্লুকান থেকে কিন্তু আলটিমেটলি তোমার ব্যাকটেরিয়াল প্ল্যাক কিন্তু ফর্মেশন হয়। আর এই গ্লুকানের অভ্যন্তরে যে থাকা যে ল্যাক্টোব্যাসিলাস সেটা কিন্তু একটা সময় ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করবে। তো এই ল্যাকটিক অ্যাসিডটা পিএইচটাকে কমায় দেবে, ডিমিনারালাইজেশন হবে। তো এগুলোই এর মাধ্যমে কিন্তু আলটিমেটলি তোমার যে ক্যারিস ফর্মেশনটা হইতেছে। আর এটা হচ্ছে যেসব টুথগুলো সাসেপ্টেবল থাকে, আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম।